যে মজার গল্প বলি খুবই সরল, নামখানা তার বলে রাখি হযবরল। আহা হযবরল। এক যে মজার গল্প বলি খুবই সরল, নামখানা তার বলে রাখি হযবরল। আহা হযবরল। গাছে থাকেন গেছো দাদা, হিসেব মেলায় কাকে? আজব বুড়ো সবুজ দাড়ি, খালি নিলেম হাঁকে। গাছে থাকেন গেছো দাদা, হিসেব মেলায় কাকে? আজব বুড়ো সবুজ দাড়ি, খালি নিলেম হাঁকে। বয়স সেথায় কমে বাড়ে, উধো চাপে বুধোর ঘাড়ে। বয়স সেথায় কমে বাড়ে, উধো চাপে বুধোর ঘাড়ে। সময় সেথায় বেজায় দামি, বিকোয় না বাজারে। এক যে মজার গল্প বলি খুবই সরল, নামখানা তার বলে রাখি হযবরল। আহা হযবরল। হযবরল। আহা হযবরল। হযবরল। বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমাল মেও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোপ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাঁকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল। বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, আবার চন্দ্রবিন্দুও বলতে পারো। চন্দ্রবিন্দু কেন? তাও জানো না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালবস্য, রুমালের মা হলো চশমা। কেমন হলো তো? হুম হুম হুম। গরম লাগে তো তিব্বত গেলেই পারো। বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। কেন, সে আর মুশকিল কি? কি করে যেতে হয় তুমি তা জানো? হে হে, তা আর জানি নে। কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, ১৬ ঘন্টার পথ গেলেই হয়। তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? হুম, সে আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো, তাহলে সে ঠিক ঠিক করে বলতে পারতো। গেছো দাদাকে? তিনি থাকেন কোথায়? গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। কোথায় গেলে তার সঙ্গে দেখা হয়? হুম, সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই। কিরকম? সে কীরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি গেছেন রামকেষ্টপুরে। আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার। কিছুতেই দেখা হওয়ার জো নেই। তাহলে তোমরা কি করে দেখা করো? সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। সে কিরকম হিসেব? সে ভারী শক্ত, দেখবে কীরকম। এই মনে করো গেছো দাদা, এই মনে করো তুমি, এই মনে করো চন্দ্রবিন্দু। এরম করে খানিকক্ষণ কি ভাবে, আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত। এই মনে করো গেছো বৌদি বুঝি রান্না করছে। এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এমন শুনতে শুনতে শেষটা আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, ধুর ছাই, কি সব আবল তাবল বকছে, একটুও ভালো লাগে না। আচ্ছা, তাহলে আরেকটু সহজ করে বলছি, চোখ বোঝো। আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি, বুঝেই আছি। বিড়ালের আর কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো, চোখ চেয়ে দেখি বিড়ালটা লেজ খাড়ো করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে, আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। কি আর করি,
গাছতলায় একটা পাথরের ওপর বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, 7 দুগুণে কত হয়? কই জবাব দিচ্ছ না যে? 7 দুগুণে কত হয়? উপরের দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে, আর একবার করে ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। 7 দুগুণে 14। হয়নি হয়নি ফেল। নিশ্চয় হয়েছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? তুমি যখন বলেছিলে তখনও পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে দাঁ করে 14 লিখে না ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। এমন আনাড়ি কথা তো কখনোই শুনিনি। 7 দুগুণে যদি 14 হয়, তা সে সব সময় 14। 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? সময়ের দাম? সময়ের দাম কিরকম? এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি। এতটুকু বাজে খরচ করার জো নেই। এই তো কদিন খেটে খুটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলুম, তাও তোমার সঙ্গে তর্ক করতে করতে অর্ধেক খরচ হয়ে গেল। এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যে একটা সুরুত করে পিছলে মাটিতে নামলো। চেয়ে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক। টাকের উপর খড়ি দিয়ে কি যেন কি সব লিখেছে। কই হিসেবটা হলো? এই হলো বলে। কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেবটা হয়ে উঠলো না। কতদিন বললে? 19, লাখ লাখ 20, 21, 22, 23। 23.5। তুমি ডাকছো না যে? খামোখা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বনবন করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো, আর হাঁকতে লাগলো, খাড়াই 26 ইঞ্চি, হাত 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। এ হতে পারে না! বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি। আমি কি শুয়োর? বিশ্বাস না হয় দেখো। দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটাই একটু পড়া যাচ্ছে। তাই বুড়ো যা কিছু মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়। ওজন 2.5 সে কি পটলা রজনী তো 21-এর, সে আমার চাইতে 1.5 বছরের ছোট। সে তোমাদের হিসেব অন্যরকম। তাহলে লিখে নাও, ওজন 2.5, বয়স 37। ধুত, আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কি না 37। বাড়তি না কমতি? সে আবার কি? বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? বয়স আবার কমবে কি? তা নয় তো কেবলই বেড়েই চলবে নাকি? তাহলেই তো গেছি, কোনদিন দেখবো বয়স বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 বছর পার হয়ে গেছে, শেষটাই বুড়ো হয়ে মরি আর কি। তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41, 42 হয় না। 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে, তখন আবার বয়স বাড়তে দেয়া হয়। আমার বয়স তো কত উঠলো, কত নামলো, এখন আমার বয়স হয়েছে 13। তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নি। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো, একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি। হ্যাঁ, মনে হয়েছে, শোনো। তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমোতে ঘুমোতে হাও মাও কাও মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মারমার কাটকাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মক্তার আক্কেল মক্কেল সবাই বলে উঠলে, ভালো কথা, ন্যাজ কি করলো? কেউ তার জবাব দিতে পারে না, সব শুরু শুরু করে পালাতে লাগলো। বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল কই না, কিসের বিজ্ঞাপন? কেমন হয়েছে? সবটা তো ভালো করে বোঝা গেল না।
হ্যাঁ, ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের ছিল, তার ছিল টেকো মাথা। দেখ, ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে একবারই মেরে তোর স্লেট ফাটিয়ে দেবো। টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। খালি টেকো টেকো টেকো, খালি টেকো। হিসেবটা দেখবে নাকি? কই দেখি। এই দেখো। ও মা, ও পিসি, ও শিমুনা। লাগলো নাকি? 60, 61, 62, 64। 65। কই হিসেবটা তো দেখলে না? তাই তো, কি হিসেব হলো পড়ো দেখি। ইয়াদি কীর্দ অত্র কাকালতনামা লিখিতংশে কাকেশ্বর কুচকুচে কার্যায় আজ্ঞে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিশগণ। এসব কি লিখেছ আবল তাবল? ওসব লিখতে হয়, তা না হলে আদালতে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় ওসব বলে নিতে হয়। তা বেশ করেছো, কিন্তু আসলে হিসেবটা কি হলো তা তো বললে না। হ্যাঁ, তাও তো বলা হয়েছে। ও হে, শেষ দিকটা পড়ো তো। 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জমা 250, খরচ 37 বছর। দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয়, জিসিএমও নয়। সুতরাং হয় এটা ত্রৈরাশিক অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 250টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার, তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ? আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞাসা করেনি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো, বুধো রে। খানিকক্ষণ পর মনে হলো কে যেন গাছের ভেতর থেকে রেগে বলে উঠলো, কেন ডাকছিস? কাকেশ্বর কি বলছে শোন। কি বলছে? বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। কাকে বলছে ভগ্নাংশ? তোকে না আমাকে? তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশি। আচ্ছা ত্রৈরাশিক দিতে বল। বুদ্ধটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হ্যাঁ কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। তাহলে 250 গোটা সের 2 বাদ গেলে রইল ভগ্নাংশ আধ সের। তোমার হিসেব হলো আধ সের। আধ সের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। আমি যখন কাঁদছিলাম তখন এই হিসেবের মধ্যে 3 ফোঁটা জল পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও তোমার পয়সা ছটা। টাকডুমাডুম 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 টাকডুমাডুম। ফের টাক টাক বলছিস? দাঁড়া, ওরে বুধো, বুধো রে, শিগগিরই আয়, আমার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতন কি যেন হুড়মুড় করে গড়িয়ে মাটিতে নামলো। চেয়ে দেখি একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বুচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছড়ছে। হুঁকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে না, সে নিজেই পোটলার ওপর চড়ে বসে ওটা বলছিস শিগগিরই ঘট বলে ধাই ধাই করে তাকে হুঁকো দিয়ে মারতে লাগলো। ব্যাপারটা বুঝতে পারছো না? উধোর বোঝা বুধোর ঘাড়ে। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি উধো তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই সে পোটলা উঁচিয়ে দাঁত কড়মড় করে বলল, তবে রে স্টুপিড উধো, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। লেগে যা, লেগে যা, নারদ নারদ। অমনি ঝটাফট কটাকট দমাদম ধপাধপ। মুহূর্তের মধ্যেই চেয়ে দেখি উধো চিৎপাত শুয়ে হাঁপাচ্ছে আর বুধো ছটফট করে টাকে হাত বুলাচ্ছে। ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? ওরে হায় হায়, আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানি গলা জড়িয়ে কেঁদে আর খুব খানি কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় চলে গেল। গল্পখানা চলুক আরো চলুক, না হয় তবে হোক না জানা আরো কত মজার জিনিস হবে। গল্পখানা চলুক আরো চলুক, না হয় তবে হোক না জানা আরো কত মজার জিনিস হবে। হাসির বসে মরতে বসে আজব কি সব প্রাণী, ছাগল সেথায় বক্তৃতা দেয়, ন্যাড়া হয় আসামি। মানহানির মোকদ্দমায় কি যে হলো বলি তোমায়, মানহানির মোকদ্দমায় কি যে হলো বলি তোমায়।
না 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 জানতে সেটা গল্প শুনতে হবে, না 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 জানতে সেটা গল্প শুনতে হবে। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কি রকম শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে কিছুই সামলাতে পারছে না। ঘিরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত, ঠিক বোঝা যাচ্ছে না। খালি হাত পা ছুড়ে হাসছে আর বলছে, এই গেল 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 গেল, নাড়িপুরি সব ফেটে গেল। ভাগ্যিস তুমি এসে পড়লে, তা নাহলে আরেকটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে এসে ডাঙায় পড়তো, আর ডাঙার মাটি ঘুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আচারকে পড়তো, তাহলে কি আশ্চর্য! এর জন্য তুমি এত ভয়ানক করে হাসবে? না না, শুধু এর জন্য নয়। মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি। সে কুলপি বরফ খেতে গিয়ে ফুলের সাজি মাটি খেয়ে ফেলেছে। কেন তুমি এসব অসম্ভব কথা ভেবে খামোখা হেসে হেসে কষ্ট পাচ্ছ? না না, সব কি আর অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। তুমি কি, তোমার নাম কি? আমার নাম হিজবিজবিজ, আমার ভাইয়ের নাম হিজবিজবিজ, আমার বাবার নাম হিজবিজবিজ, আমার পিসোর নাম হিজবিজবিজ। তার চেয়ে সোজা বললেই হয় তোমার গোষ্ঠী শুধু সবাই হিজিবিজবিজ। তা তো নয়, আমার নাম তকাই, আমার মামার নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। সত্যি বলছো না বানিয়ে? না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। একটা কথাও বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই, ছোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল হঠাৎ উকি মেরে জিজ্ঞাসা করলো, আমার কথা হচ্ছে বুঝি? তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই, তার বিষয় হচ্ছে ছাগলে কিনা খায়। হে বালকবৃন্দ এবং স্নেহের হিজবিজবিজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি বিএ, অর্থাৎ কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি। তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যে তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা, কিংবা নারকেলের ছোবড়া, কিংবা খবরের কাগজ, কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাজে সাবান। আমার ছোট ভাই এগর একটা আজ তো বার সব খেয়ে ফেলেছিল। ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছিল। হিজিবিজবিজটা এতক্ষণ পরে পরে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাওয়াও করে ধর্মড়িয়ে উঠে বিষম টিসাম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনই হাত পা ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসবার কি হলো? সে একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকতো যে সবাই তার উপর চটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, অমনি সবাই দৌড়ে এসে তাকে দমাদম মারতে লেগেছে। যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি
একটা নেড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখে সে আবদার করে আল্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত মেরে বলতে লাগলো, না ভাই, না ভাই, এখন আমায় গাইতে বলো না। সত্যি বলছি, আজকে আমার গলা তেমন খুলবে না। কি আপদ! কে তোমায় গাইতে বলেছে? রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়েই দিচ্ছি। রাগ করবার দরকার কি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান হোক, গান হোক। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। লাল গানে ওই একটি মাত্র পদ সে একবার গাইলো, দুবার গাইলো, 5 বার গাইলো, 10 বার গাইলো। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে অলিগলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। কিন্তু সে গান আজকাল আমি গাই না। আর একটা গান আছে, নাইনিতালের নতুন আলু। সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। মিশি মাখা শিখি পাখা, আকাশের কানে কানে। শিশি বোতল ছিপি ঢাকা, সরু সরু গানে গানে। আলা ভোলা বাঁকা আলো, আধো আধো কত দূরে। সরু মোটা সাদা কালো, ছলো ছলো ছায়া সুরে। এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হ্যাঁ, গানটা ভারী শক্ত। শক্ত আবার কোথায়? ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? বাদুড় বলে, ওরেও ভাই সজারু, আজকে রাত্রে দেখবি একটা মজারু। মজারু বলে কোনো একটা কথা হয় না? কেন হবে না? আলবাত হয়। সজারু, কাঙারু, দেবদারু সব হতে পারে, মজারু হবে না কেন? আহ, ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় তা পরে দেখা যাবে। বাদুড় বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ছুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচো, লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ঝিমবি ছাঙা চপাটি। সজারু পায় ঝোপের মাঝে এখনি, গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি। জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি। খ্যাংরা খোঁচা করবো তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুড় বলে, পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার সব ভুতুমি। ঘুমোয় কি কেউ এমন ভূষো আধারে, গিন্নি তোমার হোতলা এবং হাঁদারে। তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভোপসা মুখ ব্যাপাটে। এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে। একটা সজারু এগিয়ে এসে ফোঁত ফোঁত করে কাঁদছে, আর একটা সামলা ভরা কুমির একটা মস্ত বই দিয়ে আস্তে আস্তে তার পিঠে থাপড়াচ্ছে আর ফিসফিস করে বলছে, কেঁদো না, কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমাটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং রোল উঁচিয়ে চিৎকার করে বলে উঠলো, মানহানির মোকদ্দমা। অমনি কোত্থেকে একটা কালো ঝোল্লা পড়া হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের ওপর বসে
চোখ বুঝে ঢুলতে লাগলো। আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। পেঁচা একবার খোলা খোলা চোখ করে তার চারদিক তাকিয়ে তক্ষুনি আবার চোখ বুজে বলল, নালিশ বাতলাও। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেললো। তারপর সর্দি বসে মোটা গলায় বলল, ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা। সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে। সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতে না বলতেই একটা শিয়াল সামলা মাথায় তোড়ক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষ চটে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। এক থু। সজারুটা আবার ফুঁতফুত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই মস্ত বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করলো, দলিলপত্র সাক্ষী সাবুত কিছু আছে? ওই তো ওর হাতে সব দলিল রয়েছে। একের পিঠে 2, চৌকি চেপে শুই, পটলা বেঁধে থুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, হিঞ্চে পালং পুই, শান বাঁধানো ভুই, গোবর জলে ধুই। কাঁদিস কেন তুই? আহা, ওটা কেন? ওটা তো নয়। তাই নাকি? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখছি। এই তো, চাঁদনি রাতের পেতনি পিসি, সজনে তলায় খোঁজ না রে, থ্যাতলা মাথা হ্যাংলা শেখা, হাড় কচাকচ ভোজ মারে, চালতা গাছে আলতা পড়া, নাচ ঝুলানো শাকচুনি, মাকড়ি রে হাঁকড়ে বলে আমায় তো কেউ ডাকছুনি, মুন্ডু ঝোলা উল্টো বুড়ি, ঝুলছে দেখো চুল খুলে, বলছে দুলে মিনসে গুলোর মাংস খাবো তোর চাই কি যে পড়ছে তার নেই ঠিক। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখছি। নিঝুম নিশুত রাতে একা শুই তেতালাতে, খালি খালি খিদে পায় কেন রে? কি বললে? ওসব নয়, তোমার গিন্নির নামে কবিতা? তা সে কথা আগে বললেই হতো। এই তো, রাম ভজনের গিন্নিটা, বাপরে যেন সিংহিটা, বাসন নারী ঝনার ঝন, কাপড় কাচে দমাদম। বাবা, এটাও মিলছে না। তাহলে তাহলে নিশ্চয়ই এইটা। খুসখুসে কাশি, খুসখুসে জ্বর, ফুসফুসে ছেদা, বুড়োতেই মর, মাঝরাতে ব্যথা, পাঁচরাতে বাত, আজ রাতে বুড়ো হবি কুপোকা। হায় হায়, আমার পয়সাগুলো সব চলে গেল। কোথাকার একটা হাম্মু কুকির, দলিল দিলে খুঁজে পায় না। কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে ওরে ও ভাই সজারু, সেইটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটে। বাদুর কি বলে? হুজুর, তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। বাদুর গোপাল হাজির। সবাই এদিক ওদিক তাকিয়ে দেখলো, কোথাও বাদুর নেই। তখন শিয়াল বলল, হুজুর, তাহলে এদের সকলের ফাঁসির হুকুম হোক। তা কেন? এখন আমরা আপিল করব। আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজি বিজবিজকে জিজ্ঞাসা করলো, সাক্ষী দিবি, 4 আনা পয়সা পাবি। হিজি বিজবিজ তড়াক করে সাক্ষী দিতে উঠে আবার হ্যাক হ্যাক করে হেসে ফেললো। তুমি সজারুকে চেনো? হ্যাঁ, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঠিপির মতো দাগ। তারা ছাগল টাগল ধরে খায়। আবার কি হলো? আমার সেজো মামার আটখানা কুমিরে গেছিল, তাই বাকি আটখানা মরে গেল। গেল তো গেল, আপদ গেল। তুমি এখন চুপ করো তো। তুমি মোকদ্দমার বিষয় কিছু জানো? তা জানি নে। একজন নালিশ করে
তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসা হয়, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, এক একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। কখনো আমি ঘুমাচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছি। আমি অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। আবার কি হলো? একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব, তার গারুর নাম ছিল পরম কল্যাণ বরেশু। কিন্তু কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্পে বাড়ি টাড়ি সব পড়ে গিয়েছে। তোমার নিবাস কোথায়? কার কথা বলছো? শ্রীনিবাস? শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। দেশে গেলে লোকেরা সব খুশি হয়ে মরে যায়। আবুলের কাকা যেই দেশে গেল অমনি শুনি সে মরে গিয়েছে। আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। ফের সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে একেবারে সাবারে করে ফেলবো। আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পুটলা পেটে করে দেব। হুজুর, এরা সবাই পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। কে বললো মূল্য নেই? দোস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। বলতেই কুমিরটা ঠক ঠক করে 16টা পয়সা গুনে হিজিবিজের হাতে দিয়ে দিল। হিজিবিজ অমনি কে যেন ওপর থেকে বলে উঠলো, 1 নম্বর সাক্ষী, নগদ হিসেব, মূল্য 4 আনা। যে দেখি কাকেশ্বর বসে বসে হিসেব লিখছে। তুমি এ বিষয়ে আর কিছু জানো কিনা? শ্যালে বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। কি গান শুনি? আয় 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 শেয়ালে বেগুন খায়, তারা তেল নুন কোথায় পায়। থাক থাক, সে অন্য শালের কথা। তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু বলবার আগেই সে বলতে লাগলো, শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নমঃ। শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছোবাজার কাগেয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা পাইকারি সকল প্রকার গণনার কার্য। বাজে কথা বলো না, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। কি নাম তোমার? কি আপদ, তাই তো বলছিলাম, শ্রী কাকেশ্বর কুচকুচে। নিবাস কোথায়? বললাম যে কাগেয়াপটি। বলি সাক্ষী দিতে যে এছো, মোকদ্দমার কথা কিছু জানো? খুব, যা হোক, এতক্ষণ বসে বসে হিসেব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার: হিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিভে গজা। খেলে কি হয়? খেলে শেয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাগেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালা জ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলেরই নামকরণ করত। শিয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। এই পর্যন্ত হতেই বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ খেপে গিয়ে টপ করে খুলে ব্যাগে খেয়ে ফেললো। আর তাই দেখে ছুঁচোটা কিচ 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 করে ভয়ানক চেঁচাতে লাগলো। আর শেয়াল দেখি একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বরকে তাড়তে লাগলো। হুস হুস হুস। তখন গম্ভীর হয়ে বলল, সবাই চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলে সে কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো, যা বলছি লিখে নাও। মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু। আসামি, দাঁড়াও, আসামি কই? তখন সবাই বলল, ওই যা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবলে বুঝি আসামিরাও পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না। হুকুম হলো, নেড়া 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম
অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত। এমন সময় হঠাৎ ছাগলটা কারণ বলে পিছন থেকে তেড়ে এসে আমায় ঢু মারলো, তারপর আমার কান কামড়ে দিল। অমনি চারিদিক কিরকম সব ঘুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটা ঠিক মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাড় হয়ে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন, ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই। আর একটা বেড়াল বাগানের বেড়ার উপর বসে গোফে তা দিচ্ছিল। আমায় দেখতে পেয়ে সে খচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পেছন থেকে একটা ছাগল করে ডেকে উঠল। আমি বড় মামাকে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তা নিয়ে গল্প করতে এসছে। মানুষের বয়স হয়ে গেলে এমন হোঁচকা হয়ে যায় যে কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনো বেশি বয়স হয়নি, তাই ভরসা করে তোমাদেরকে এসব কথা বললাম। সময় কেমন পেরিয়ে গেল হাসি মজার ঝোঁকে, শেষে লেখক বাবুর পরিচয়টা দেব তোকে। এক যে ছিল কবি তার নাম যে সুকুমার, এক যে ছিল কবি তার নাম যে সুকুমার। হাস্যরসে তার তুলনা মেলা বড় ভার, আহা 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 হাস্যরসে তার তুলনা মেলা বড় ভার।